প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টিভির রোজগার স্বাস্থ্য বিষয়ক আয়োজন কেমন আছেন। দর্শক, আজ আমরা কথা বলবো, আমরা বিভিন্ন সময় কিন্তু আলোচনায় শুনেছি করোনার পর বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব বেড়েছে কিনা। আমাদের আজকের আলোচনার বিষয় করোনার পর ক্যান্সারের প্রভাব কি বেড়েছে কিনা, সে বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছে একজন অত্যন্ত প্রসিদ্ধ সার্জিক্যাল অঙ্কোলজিস্ট এবং তিনি উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ডক্টর সয়েফ উদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে স্বাগত। সবাইকে ধন্যবাদ আমাকে নেক্সাস টেলিভিশনে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আপনারা জানেন আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আপনার যে কোনো প্রশ্ন, যে কোনো জিজ্ঞাসা কিংবা অথবা যে কোনো মতামত নিয়ে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন। চলুন দর্শক, আলোচনা শুরু করি। স্যার, যে জায়গাটিতে আলোচনার বিষয়টি নির্ধারিত হয়েছে, করোনার পরে আমরা বিভিন্ন সময় শুনেছি বিভিন্ন ধরনের বিশেষজ্ঞদের কাছ থেকে কিছু কিছু সমস্যা তারা বেশি করে পেয়েছেন। এর ভিতর মানসিক সমস্যাগুলোর হার কিন্তু বেশ বেড়েছে করোনার পরে। ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে আপনি দীর্ঘদিন ধরে ক্যান্সারের সেবা দিয়ে আসছেন এবং দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠানে আপনি সেবা দিচ্ছেন। আপনার অবজারভেশনটি কি এই বিষয়ে, সেটি জানতে চাই। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টপিক। তো করোনা মহামারী এটা কিন্তু সারা বিশ্বকেই আক্রান্ত করেছে। তো আমরা দেখেছি যে করোনার পরে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বা বিভিন্ন শারীরিক সমস্যা, মানসিক সমস্যা নতুন করে হয়েছে। তো আমাদের প্র্যাকটিসে আমরা দেখেছি, আমাদের চিকিৎসা সেবা দিতে গিয়ে আমরা দেখেছি যে করোনার পরে হয়তোবা ক্যান্সারের আধিক্য বেড়েছে। কিন্তু আমরা সরাসরি এই জন্য বলবো না, কারণ আমরা তো এটা প্রমাণ করতে পারি না যে আসলে বেড়েছে কিনা। কারণ করোনার সময় মানুষ অনেক সচেতন হয়েছে, হয়তো মানুষরা এখন হয়তো কিছুটা তাড়াতাড়ি রোগের জন্য চিকিৎসকের শরণাপন্ন হচ্ছে। এবং আমার মনে হয় আমরা যদি এইটা ধরে নিই যে না বেড়েছে, কিন্তু এটা গবেষণার বিষয়। সুতরাং আমার মনে হয় আমরা এ ব্যাপারে একটা জিনিস বলতে পারি যে ক্যান্সার পৃথিবীতে আছে, আমাদের পেশেন্টরা সাফার করছে। আমরা এই ক্যান্সারকে কিভাবে আমরা এটাকে প্রতিরোধ করতে পারি, কিভাবে নির্মূল করতে পারি, কিভাবে সঠিক চিকিৎসা দিতে পারি, এইটা করোনার পরে আমরা বোধহয় আরেকটু আমরা ভেবেচিন্তে এই কাজটুকু করে যাচ্ছি। যে অর্থাৎ ক্যান্সারের প্রাদুর্ভাব বেড়েছে কিনা সেটি গবেষণার দাবি রাখে, তবে মানুষের সচেতনতা বেড়েছে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে, সেটি বলা যাচ্ছে। স্যার, যে জায়গাটিতে আপনার কাছে আসতে চাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে কোন ধরনের ক্যান্সারের রোগী আসলে সচরাচর বেশি পেয়ে থাকেন আপনারা? আমরা আমাদের দেশে ক্যান্সারের সবচেয়ে বেশি রোগী পাই আমরা মুখগহ্বরের ক্যান্সার, তারপরে ফুসফুসের ক্যান্সার, এবং ফিমেলদের বেলা ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার, এবং অন্যান্য ক্যান্সারের মধ্যে পাকস্থলী ক্যান্সার, আমাদের অন্ত্রের যে ক্যান্সার, এই ক্যান্সারের আধিক্য সাধারণত বেশি। অনেক সময় চর্ম ক্যান্সারের, চামড়ার ক্যান্সারের বেলাও কিন্তু আমাদের দেশে ইদানিং পাওয়া যাচ্ছে, কারণ আমরা এখন শিল্প বিপ্লবের দিকে যাচ্ছি, মানে এটাও একটা ফ্যাক্টর। তো এই সাধারণত এই ক্যান্সারের মধ্যেই কিন্তু আমরা সবচেয়ে বেশি পেশেন্ট পাই। আর পেটের ভিতরে বা ফুসফুসের এই ক্যান্সারগুলো আমরা আধিক্য বাড়ছে, অনেকগুলো কারণ জড়িত। কিন্তু আমার মনে হয় অন্যান্য রেয়ার ক্যান্সারগুলো আমরা মাঝে মাঝে পাই, বাট এটা আমাদের সার্বজনীন না। কিছু কিছু ক্যান্সার যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বেশি পাই, আমরা আমাদের দেশে অনেক সময় এই ক্যান্সারগুলো কম পাই। কিন্তু আমাদের লাইফস্টাইলের জন্য, যেমন প্যানক্রিয়াটিক ক্যান্সার অথবা নতুন ধরনের কিছু ক্যান্সার আছে জিস্ট, যেটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল স্টোমাল টিউমার, এইগুলো কিন্তু আমরা মাঝে মাঝে খুব বেশি পেশেন্টগুলো আমাদের কাছে আসে। জি, আপনি বলছিলেন যে বিশেষ করে মুখগহ্বরের ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার অত্যন্ত কমন একটি ক্যান্সার। অ্যাজ এ হোল ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর, আপনারা তো দীর্ঘদিন ধরে রোগীদের সেবা দিয়ে আসছেন এবং আপনি গবেষণার সাথেও জড়িত। ক্যান্সারের জন্য কোন কোন অভ্যাসগুলোকে ঝুঁকিপূর্ণ বলে আপনারা মনে করে থাকেন? আমরা যদি ক্যান্সারের আলোচনায় যাই, আমাদের জনগণের উদ্দেশ্যে আমি দু একটি কথা বলবো। ক্যান্সার একটা রোগ,
এটা এমন একটা রোগ যে এটা 1/3 পুরোপুরি ভালো হয়, 1/3 পেশেন্টগুলো কিন্তু মৃত্যুবরণ করে, আর বাকি 1/3 যদি আমরা সঠিক চিকিৎসা দিতে পারি বা আমরা যদি ডায়াগনোসিস করতে পারি আর্লি, পেশেন্টকে যদি সঠিক চিকিৎসা দিতে পারি, তাহলে কিন্তু তাদের আমরা ডিজিজ ফ্রি সার্ভাইভাল, আমরা বলি আর কি যে সে বেশি দিন বাঁচবে এবং সে একটা ভালো জীবন নিয়ে বাঁচতে পারবে। এই 3 ভাগে যদি আমরা টোটাল ক্যান্সারটাকে যদি আমরা ভাগ করে নিই, তাইলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে আসলে যে 1/3 পেশেন্ট কিন্তু এখন পর্যন্ত বিজ্ঞানীরা কিন্তু আবিষ্কার করতে পারেন নাই যে কীভাবে বাকি 1/3কে কীভাবে বাঁচানো তো যায় না, মানে ডিজিজ ফ্রি করা যায়। 1/3 পেশেন্ট কিন্তু মৃত্যুবরণ করে, এটা ওয়ার্ল্ড সেই পরিসংখ্যানের মধ্যেই আমরা পাই। আমাদের দেশে ক্ষেত্রভেদে বা ওয়ার্ল্ডেও কিছু কিছু ক্যান্সার আছে যে ক্যান্সারগুলো একদম 50-50, যেমন সার্ভাইকাল ক্যান্সার, ফিমেলদের সার্ভাইকাল ক্যান্সার যদি আর্লি ডায়াগনোসিস না করা যায় তাহলে এটাতে 50%-এর উপরে পেশেন্ট কিন্তু মৃত্যুবরণ করে। ঠিক সেরকম ফুসফুসের ক্যান্সার, এই ফুসফুসের ক্যান্সার কিন্তু 50% পেশেন্টগুলোকে আমরা হারিয়ে ফেলি প্রথমে। কিন্তু এই জন্য খুব বেশি দরকার যে আমরা ক্যান্সার যাতে না হয় প্রতিরোধ করতে পারি, এইটার দিকে আমাদের দেশের উন্নয়নশীল দেশ হিসাবে আমাদের এই মনোযোগ দেওয়াটা উচিত। জি, আপনি যে বিষয়টি বলছিলেন যে চিকিৎসা তো আধুনিক হচ্ছে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে, তবে প্রতিরোধের বিকল্প নেই, বিশেষ করে আমাদের মতো আর্থসামাজিক প্রেক্ষাপটে। প্রতিরোধ যোগ্য বা আমরা আপনাদের কাছ থেকে কখনো কখনো শুনছি কিছু কিছু ক্যান্সার স্ক্রিনিংয়ের মাধ্যমে আর্লি ডিটেক্টও করা যেতে পারে, সেগুলো সম্পর্কে যদি একটু আমাদের বলতেন। আমি এর আগে কি প্রতিরোধের ব্যাপারটা আমি একটু উল্লেখ করতে চাই। যেমন মুখগহ্বরের ক্যান্সার এবং খাদ্যনালী ক্যান্সারগুলো আমরা যদি টবাকো, ব্যাটেলনাট অর্থাৎ পান, সুপারি, এই জিনিসগুলো যদি আমরা একটু মানুষকে ডিসকারেজ করতে পারি সচেতনতার মাধ্যমে, তাহলে কিন্তু আমরা অনেকটা কমিয়ে আনতে পারি। আমাদের দেশে স্মোকিং, অ্যালকোহল বা এই জিনিসগুলোও যদি আমরা কমাইতে পারি, তাহলে কিন্তু আমরা ফুসফুসের ক্যান্সার অনেকটাই আমরা কমাতে পারি। ফুসফুসের ক্যান্সারের বেলা 85% কজ হচ্ছে যে স্মোকিং, চেইন স্মোকার যারা সিগারেট স্মোকিং, এদেরকে যদি আমরা একটু কন্ট্রোলের মধ্যে সচেতন করে নিয়ে আসতে পারি, এই সচেতনতার জন্য আমাদের রাষ্ট্রীয় পলিসিও দরকার, আর আমাদের নিজেদের সচেতন হওয়া দরকার। আর কিছু রেস্ট্রিকশন যদি আনা যায় তাহলে কিন্তু ফুসফুসের ক্যান্সারকে আমরা আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারি। আর পাকস্থলী ক্যান্সার হোক বা খাদ্যনালী ক্যান্সার হোক বা কলোরেক্টাল ক্যান্সার হোক, এক একটা ক্যান্সারের জন্য এক একটা কারণ জড়িত। যেহেতু আমাদের দেশ এখন উন্নয়নশীল দেশের থেকে উন্নত দেশের দিকে আমরা যাচ্ছি, আমাদের লাইফস্টাইল, আমাদের খাদ্যাভ্যাস এবং কিছু কিছু ইন্ডাস্ট্রিয়াল কারণেও কিন্তু আমাদের এই ক্যান্সারগুলো হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু আমরা অর্ধেকের মধ্যে এটা নামিয়ে আনতে পারি। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট আরেকটা ক্যান্সার যেটা ফিমেলদের সবচেয়ে কমন ক্যান্সার, যেটা ব্রেস্ট ক্যান্সার, আপনি একটু আগে যেটা বলেছেন স্ক্রিনিংয়ের মাধ্যমে, যেমন ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং প্রোগ্রাম কিন্তু সারা দেশে চলছে, গভর্নমেন্ট প্রজেক্ট। সার্ভাইকাল ক্যান্সারের বেলাও সেই স্ক্রিনিং প্রোগ্রামটা কিন্তু চলছে। গভর্নমেন্টের একটা ইনিশিয়েটিভ, মাননীয় প্রধানমন্ত্রীর একটা অত্যন্ত সুন্দর একটা প্রজেক্ট, যেটা 2009 সালে ছিল, এটা পাইলট প্রজেক্ট। 2013-15 থেকে এটা কিন্তু এখন সারা দেশে ছড়িয়ে আছে, ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু যেমন আমাদের মায়েদেরকে, বোনদেরকে যেরকম আমরা সচেতন করতে পারছি, আমরা একদম দৌড় গড়ায় এই স্ক্রিনিং প্রোগ্রামটাকে আমরা কিন্তু ছড়িয়ে দিতে পেরেছি, এবং যার কারণে আর্লি ডায়াগনোসিস হচ্ছে এবং আমরা এই রোগীগুলোকে প্রপার এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড লেভেলের আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি চিকিৎসার মাধ্যমে, যেমন অপারেশনের মাধ্যমে এবং অন্যান্য থেরাপির মাধ্যমে। থেরাপিগুলো হয়তো আমাদের কিছুটা আমরা এখনও ওরকম লেভেলে পৌঁছতে পারি নাই, তবে যত দিন যাচ্ছে আমরা থেরাপিগুলোও আমাদের আয়ত্তের মধ্যে নিয়ে এসে আমরা আমাদের রোগীদেরকে প্রপার সার্ভিস দিয়ে যাচ্ছি। জি, উন্নত বিশ্বে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে দেখা যায় যে তারা একটি নির্দিষ্ট বয়সের পরেই কোলোনোস্কোপি করতে বলে রোগীদের। কোলোনোস্কোপি পরীক্ষাটি তো
আমাদের দেশে হয়তো আমরা সাধারণ মানুষকে সচেতন তো করতে পারিনি, বা কিছুটা কাম্বারসাম যে মলদ্বারের ভিতর টিউব দিয়ে দেখা, এটি করলে কি কোনো বাড়তি সুবিধা পাওয়া যেতে পারে? হ্যাঁ, অবশ্যই। কলোরেক্টাল ক্যান্সারের স্ক্রিনিং প্রোগ্রাম স্পোরাডিক ওয়েতে আমাদের দেশে কিন্তু আমরা ইনস্টিটিউশনাল বেসড অনেক সময় এটা করতে পারি, এবং দুই একটা ইনস্টিটিউটে এরকম হচ্ছে। তো যেটা দরকার সেটা হলো যে আমরা যদি একটু খেয়াল করি যে কলোনিক ক্যান্সার যদি স্ক্রিনিংয়ের মাধ্যমে আমরা আর্লি আইডেন্টিফাই করতে পারি, তাহলে অকাল ব্লাড টেস্ট কিন্তু আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে আমরা কিন্তু এই জিনিসটা আমরা করছি এখন। প্লাস পাশাপাশি কলোনোস্কোপিটা খুবই দরকার স্ক্রিনিং প্রোগ্রামের জন্য। তো আমরা অন্ততপক্ষে কলোনোস্কোপি বলা হয় যে 8 মাস পর পর করাটা উচিত। কোনো প্রোটোকলে আছে যে না 1 বছরে একবার, 30 বছর বয়সের পরে বছরে একবার, বা 50 বছর বয়সের পরে বছরে একবার করাটাই উচিত। 30 বছর বয়সের পরে হলো যারা একটু রিস্কের মধ্যে থাকে, ফ্যামিলিয়াল হিস্ট্রি যদি থাকে তখন। তো আমরা যদি এই প্রোগ্রামটা যদি চালু করতে পারি, এখানে দুটো অসুবিধা, আমাদের এক্সপার্টাইজ প্রয়োজন হয় আর একটু লজিস্টিক সাপোর্ট, ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট লাগে। তো আমাদের দেশে আমরা এইগুলা চালু করতে পারি অন্ততপক্ষে বিভাগীয় শহর পর্যন্ত। হয়তো আমরা এর পরের স্টেপে হয়তো এটা চালু করা যাবে না। এই জন্য আমরা এখন তো কমিউনিকেশন অনেক ডেভেলপ হয়েছে, যদি রেফারেল সিস্টেমের মাধ্যমে আমরা যদি এই কাজগুলো করতে পারি, তাহলে আমাদের দেশে অবশ্যই আমরা এই স্ক্রিনিং প্রোগ্রামের মাধ্যমে আমরা এগুলো আর্লি ডায়াগনোসিস করতে পারবো। জি, অনেক ধন্যবাদ। একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। দর্শক পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি সুরাইয়া বলছি গুলশান থেকে। জি, বলুন। আচ্ছা, আমরা যাতে জানি যে মানে টোবাকো প্রোডাক্ট বা টোবাকো খেলে হলো ওরাল ক্যান্সারের চান্সটা থাকে। তো আমার যেটা অভ্যাস হয়েছে, এখন জোয়ান খাওয়ার অভ্যাস হয়েছে। এই জোয়ান থেকে অনেক সময় আমার দেখা যায় মুখের ভিতরটা ছিলে যাচ্ছে, তখন আবার একবেলা হয়তো খাচ্ছি না, কিন্তু আমার খুব খেতে ভালো লাগে, তো আমি আবার খাওয়া শুরু করি। তো এটার জন্য কি এরকম ক্যান্সারের রিস্ক থাকে? জি, দর্শক আপনি কি ব্যবহার করে থাকেন? জোয়ানটা হালকা টেনে নিয়ে আর কি খাই। জি, জি দর্শক আপনি সাথেই থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি। দর্শক যেটি বলছেন, জোয়ান একটি উপাদান তিনি মুখের ভিতর রাখছেন। মানে এটা কি একটা টোবাকো প্রোডাক্ট? এটি এক ধরনের টোবাকো প্রোডাক্ট। আমি যেটা বলবো সম্মানিত দর্শক, আপনাকে একটা জিনিস বলি যে আপনি যে ম্যাটেরিয়ালটা মুখের ভিতরে রাখছেন সেটা তো আপনাকে অবশ্যই, এটা তো হ্যাজার্ডাস, এটা মুখগহ্বরের জন্য হ্যাজার্ডাস অ্যাজ ওয়েল এজ দ্য খাদ্য নালীর জন্য হ্যাজার্ডাস। তো আপনি এটা অ্যাভয়েড করা যায় কি না এইটার দিকে আপনি একটু নজর দিতে হবে। কারণ হলো যেটা আপনি বলছেন যে আপনার মুখের চামড়াতে গিয়ে প্রদাহ হয় অথবা উঠে যায়, আপনি যেটা আপনার স্টেটমেন্ট অনুযায়ী, আপনার বয়সটা কত আমাকে একটু বলেন। দর্শক আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত নেই। আচ্ছা, তো আমি বলবো যে এটা বেটার হলো যে অ্যাভয়েড করা। কারণ যে জিনিস খেলে বা মুখে নিলে বা মুখে রাখলে যেটা আপনার জন্য ক্ষতিকর হয় সেটা অ্যাভয়েড করাটাই হবে উত্তম। এবং আমি সবার উদ্দেশ্যেই বললো, টোবাকো বলেন, আমরা ব্যাটেলনাট মানে পান সুপারি বলেন, এই জিনিসগুলো যত অ্যাভয়েড করা যায় ততই মঙ্গলজনক। কারণ এখন কিন্তু সেই যুগ এসছে যে রিফাইন অনেক কিছুই পাওয়া যায়। আপনি অভ্যাসটা পরিবর্তন করলে আপনার নিজের জন্য ভালো, আমাদের সমাজের জন্য ভালো, আমাদের দেশের জন্য ভালো। একটা সুস্থ শরীর অত্যন্ত উপকারী সবার জন্য। নিঃসন্দেহে আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছেন। ক্যান্সার বিষয়ে আসলে আমাদের আরও অনেক কিছু জানবার রয়েছে, তার আগে যেতে হচ্ছে একটি বিরতিতে। দর্শক সময় হলো বিরতির, সাথেই থাকুন। দর্শক বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আজ আমরা কথা বলছি ক্যান্সার নিয়ে। আলোচনা কিন্তু শুরু হয়েছিল করোনার পরে কি ক্যান্সারের প্রকোপ বৃদ্ধি পেয়েছে কিনা, সে জায়গা থেকে আলোচনা এগোতে আমরা জেনে নিচ্ছি আমাদের দেশের প্রেক্ষাপটে কোন ধরনের ক্যান্সারগুলো বেশি সচরাচর পাওয়া যেয়ে থাকে, ক্যান্সার প্রতিরোধের উপায়গুলো কি, সে জায়গা নিয়ে আলোচনা চলছিল। চলুন দর্শক আলোচনায় ফিরে যাই।
বিরতির আগে আপনার কাছ থেকে জেনে নিচ্ছিলাম স্যার যে মুখ গহ্বর এবং ফুসফুসের ক্যান্সার বিশেষ করে পুরুষদের ভিতর অত্যন্ত কমন আমাদের দেশের প্রেক্ষাপটে। এই ক্যান্সারগুলোর যদি আমরা বলি যে প্রাথমিকভাবে নির্ণয়, একটি তো প্রতিরোধের জায়গা থাকছে, যারা হয়তো সেই জায়গাতে সক্ষম হয়নি, যাদের রোগটা শুরু হয়ে গিয়েছে, তাদের প্রাথমিকভাবে নির্ণয় এবং চিকিৎসা আমাদের দেশের প্রেক্ষাপটে কেমনভাবে সম্ভব এবং কতটুকু সম্ভব? আমাদের দেশে সম্ভবের জায়গা তো অবশ্যই, আমরা এটা সম্ভব, প্রতিরোধ করা যাবে। বাট আমাদের আর্থসামাজিক অবস্থায় আমাদের যে অনেকগুলো বাইন্ডিংস আছে, যে বাইন্ডিংসের জন্য আমরা আমাদের পেশেন্টদেরকে আমরা সচেতন করতে পারি বা আমাদের জনগণকে সচেতনতা কম করতে পারি। কারণ যেমন একটু আগে একজন দর্শক যে একটা প্রশ্ন করেছিলেন যে উনি জোয়ান মুখে রাখলে হয়তো ওনার খাদ্যাভ্যাসের জন্য এটা হয়তো কিছুটা উপকার করতে পারে, কিন্তু এটা যেহেতু একটা মশলা সংক্রান্ত সামথিং, এই জিনিসটা হয়তো ওনাকে একদিকে হয়তো ভালো করছে, কিন্তু অন্যদিকে অধিকক্ষণ যদি থাকে এবং এটা যদি উনি রেগুলার অ্যাবিউজার হন, তাহলে কিন্তু ওনাকে কিন্তু এটা ক্ষতি করবে। এই জন্যই কিন্তু আমরা সবসময় বলি যে মুখগহ্বরের ক্যান্সার কিন্তু আমাদের দেশে সবচেয়ে বেশি, এবং এটা আমাদের খাদ্যাভ্যাসের সাথে সম্পর্কিত। আর অনেক সময় দেখা যায় যে আমরা অনেক সময় খাদ্যাভ্যাস আমরা প্রপারলি হাইজিনটাও মেনটেন কম করি। মুখের ভিতরে যদি আমরা কোনো কিছু রেখে দিই, ইভেন আগেকার যুগে তো পান সুপারি রেখে অনেক সময় ঘুমিয়ে যেত, এইগুলোও আমাদের জন্য খারাপ। জর্দার মধ্যে যে রসটা দেওয়া হয় খুবই খারাপ। আর পাশাপাশি যদি আমরা ফুসফুসের কথা চিন্তা করি, তাহলে কিন্তু এই টোবাকো প্রোডাক্ট কিন্তু মেইন কারণ কিন্তু এই ফুসফুসের ক্যান্সারের জন্য। অন্যান্য কারণগুলো জড়িত, যেমন আমাদের শ্রমিকদের কথা যদি আমরা এখন চিন্তা করি, যে একটা নির্মাণ শ্রমিক অথবা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এর যে শ্রমিকগুলো, এদেরকে যদি আমরা একটু সচেতন করি, তাদের যদি আমরা প্রোটেকশনটাকে আমরা যদি আপগ্রেড করতে পারি, তাহলে কিন্তু আমরা ফুসফুসের ক্যান্সার থেকে তাদেরকে আমরা রেহাই করতে পারি। যেহেতু আমরা এখন একটা শিল্প বিপ্লবের দিকে, মানে শিল্প তো আমাদের যে এখন কন্টিনিউয়াস ইমপ্রুভ করছে বিভিন্ন জায়গায়, তো আমাদের শ্রমিকের সংখ্যাও বাড়ছে। আমরা যদি এই প্রোটেকশনটা যদি নিতে পারি এবং তাদেরকে যদি আমরা এই সচেতন করতে পারি, মাইনিং আমাদের খনিতে যারা কাজ করে এই শ্রমিকরা, তারা তো খুব ভালনারেবল অবস্থায় থাকে। আমরা যদি এই প্রতিরোধগুলো যদি করতে পারি, তাহলে আমাদের এই যে কমন দুটো ক্যান্সার, এই ক্যান্সারগুলোকে আমরা প্রতিরোধের দিকে নজর দিতে হবে। কারণ এই দুটো ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত কঠিন। কারণ হলো দুটো, যে এই পেশেন্টগুলো, বিশেষ করে ফুসফুসের ক্যান্সার, 50% পেশেন্ট কিন্তু সাফার করে অ্যাডভান্স অবস্থায় আসে, আর্লি আমাদের কাছে আসে না। আমরা তখন কোনো তাদেরকে সঠিক সার্ভিসটা দিতে পারি না, এবং এই পেশেন্টগুলোকে আমরা সেই উন্নত মানের চিকিৎসা হোক বা প্রাথমিক চিকিৎসা হোক, কোনোটাই কিন্তু আমরা তাদেরকে ওই অবস্থায় দিতে পারি না, যার কারণে এদের মৃত্যু সংখ্যাও বেশি। আর তাদের যদি আমরা সার্ভিস দেইও, তারপরেও এদের লংজিভিটিটা, মানে ডিজিজ ফ্রি সার্ভাইভালের সময়টা কম থাকে। ঠিক মুখগহ্বরের ক্যান্সারের বেলা যদি আমরা চেষ্টা করি যে সার্জারি ট্রিটমেন্টটা করব, কিন্তু এই সার্জিক্যাল ট্রিটমেন্ট করতে গেলে তার যে লজিস্টিক সাপোর্ট, আদার সাপোর্ট আমরা কিন্তু সেইভাবে প্রোভাইড করতে পারি না। এই জন্য এই দুটো ক্যান্সারকে প্রতিরোধ যদি আমরা করতে পারি, এটাই হবে আমাদের দেশের আর্থসামাজিক অবস্থায় আমাদের দেশের জন্য খুবই উপকারী। ফিমেলদেরও এই ক্যান্সারগুলি আধিক্য বেশি, বাট ফিমেলের এখন ক্যান্সার সবচেয়ে বেশি হয় ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সারের জন্য কিন্তু আমরা আন্তর্জাতিক মানের সার্ভিসটুকু দিতে পারছি, যেহেতু গভর্নমেন্টের এই ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সারের প্রজেক্ট চলছে। এটা কিন্তু এতে কিন্তু আমরা অনেক সফলতা অর্জন করেছি। আমি ডিটেলস আর বলবো না, শুধু এইটুকু বলবো যে এই দুটো ক্যান্সারের বেলা যেরকম আমরা এগিয়ে আসি, অন্যান্য ক্যান্সারের বেলাও যদি আমরা আগাতে পারি, তাহলে আমাদের দেশের কিন্তু এই ক্যান্সার প্রতিরোধ এবং ক্যান্সারের চিকিৎসায় আমরা কিন্তু একটা যুগান্তকারী পর্যায়ে যাচ্ছি। জি, একটি সময় আরও যদি বলে থাকি, এক যুগ আগে হবে, তখন মহিলাদের ভিতর সব থেকে বেশি জরায়ু মুখ ক্যান্সারটি পাওয়া যেত। তবে এখন আপনারা যারা বিশেষজ্ঞ তারা বলছেন যে ব্রেস্ট ক্যান্সারটি আসলে বেশি পাওয়া যাচ্ছে, উন্নত বিশ্বের যেটি আগে থেকেই বেশি পাওয়া যায়। এই ব্রেস্ট ক্যান্সারের বিষয়ে একটি বিষয় আপনার কাছ থেকে জেনে নিতে চাই যে আপনি যেহেতু একজন সার্জন,
যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্তনে চাকা চাকা ভাব বা যখন কারোর মেনস্ট্রুয়েশন হচ্ছে তখন স্তনে কিছু চাকা চাকা বোধ হয়, এতে আবার অনেকে আতঙ্কিত হয়ে চিকিৎসকের কাছে ছোটাফাট বারবার যেতে থাকেন। স্তনে চাকা মানেই কি ক্যান্সার? না, স্তনে চাকা মানেই কিন্তু ক্যান্সার না। স্তনে চাকার 80% কিন্তু নর্মাল, 80 to 85% হলো অন্য কারণে, আর 10 to 15% কেসে এই চাকাগুলোকে ক্যান্সার হিসাবে আমরা ধরে নিই। পরবর্তীতে প্রমাণ করতে হয় বিভিন্নভাবে। আপনি যে প্রসঙ্গটা বলেছেন যে স্তনে চাকা চাকা ভাব যে হয়, এটা সাধারণত ওই হরমোনাল কিছু ওঠানামার জন্য স্তনের মধ্যে কিছু পরিবর্তন হয়। ওই পরিবর্তনগুলোকে অনেক সময় আমাদের পেশেন্টরা মনে করে যে আমার বোধহয় কিছু একটা হয়ে গিয়েছে। এটাকে আমরা ফাইব্রোসিস্টিক ডিজিজ বা ফাইব্রোএডেনোসিস এটা এইভাবে বলি। এটা একটা ওই যখন মাসিক শুরু হয় বা মাসিক যখন বন্ধ হয় তখনকার সময়ে যে এই পরিবর্তনগুলো ব্রেস্টের মধ্যে হয়, এটাকে একটু ফলস ইমপ্রেশন অনেক সময় দেয়। তো এটা যদি আমরা প্রপারলি তাদেরকে যদি কাউন্সেলিং করতে পারি পেশেন্টগুলোকে, এই কাউন্সেলিং এটা ট্রিটমেন্ট, এতে আর অন্য কোনো ড্রাগেরও প্রয়োজন হয় না। খুব কম পার্সেন্টেজ ড্রাগের একটু প্রয়োজন হয়। উপদেশই সাফিসিয়েন্ট তাদেরকে এটা বোঝানো, রিঅ্যাসিওর করা। জি। পাকস্থলীর ক্যান্সার, অন্ত্রের ক্যান্সার, এটিও আপনি বলছিলেন যে এর সংখ্যাও আসলে আমাদের দেশে কম নয়। এর লক্ষণগুলো আসলে কীরকম হয়ে থাকে? যদি বলি যে পাকস্থলীর ক্যান্সার কখন সন্দেহ করা উচিত, কী কী আলামত হলে একজন জুনিয়র চিকিৎসক অথবা সাধারণ মানুষ যারা সচেতন তারা ভাববেন যে ক্যান্সার স্ক্রিনিং করে নেওয়া প্রয়োজন? পাকস্থলী ক্যান্সার আমরা ধরে নিই, যেটা স্টমাক ক্যান্সার আমরা বলি। পাকস্থলী ক্যান্সার অ্যাকচুয়ালি কোস্টাল বেল্টে বেশি পাওয়া যায়, অর্থাৎ যেখানে লবণাক্ত মাছ বা লবণাক্ত এই খাদ্যাভ্যাস বেশি। তো এছাড়াও অন্য কারণেও হয়, কিন্তু এই পাকস্থলী ক্যান্সারের লক্ষণ আমরা অনেকভাবেই পেশেন্ট আমাদের কাছে আসতে পারে। সাধারণত অ্যারাউন্ড 40 এই পেশেন্টগুলো আমরা পাই 40 বছর এইজে। তো যেমন ওজন কমে গেল, তার অ্যানোরেক্সিয়া, মানে খাইতে ইচ্ছা করে কিন্তু খেতে পারছে না। অনেক সময় দেখা যায় যে একটা চাকা নিয়ে আসছে, পেইন নিয়ে আসছে উপরের পেটে। অনেক সময় যদি তার কোনো একটা চাকা হয়ে রাস্তা বন্ধ করে দেয়, তাহলে সে বমি ভাব বা বমি নিয়ে আসছে। এই জিনিসগুলো অনেক সময় রক্ত বমিও নিয়ে আসে, অথবা অনেক দিন সে পেপটিক আলসারে, যেটা আমাদের দেশে কমন গ্যাস্ট্রিক আমরা বলি। তো অনেক দিন যাবৎ আছে, একটা সময়ে গিয়ে তার ওজন কমে গেল, তার খাদ্য সে গ্রহণ করতে পারছে না। এই জিনিসগুলো হঠাৎ করে তার রক্তশূন্যতা দেখা দিল। এই জিনিসগুলো নিয়েও আমাদের কাছে এই পেশেন্টগুলো আসে। কিন্তু সবচেয়ে বেশি তো পাকস্থলী ক্যান্সার হয় জাপানে। ওরাও কিন্তু স্ক্রিনিং প্রোগ্রাম প্রপারলি মানে ইমপ্লিমেন্ট করতে পারে নাই, কারণ পাকস্থলীর ক্যান্সার স্ক্রিনিংয়ের মধ্যে ডায়াগনোসিস করা এবং ডায়াগনোসিস করে তাদেরকে মেইন স্ট্রিমে এনে প্রপার চিকিৎসা দেওয়া আসলেই অনেক কষ্টের বলবো বা ধৈর্যের এবং লজিস্টিক সাপোর্টের দরকার। তো আমরা আমাদের দেশে আমরা পেশেন্টদেরকে যেমন এন্ডোস্কোপি এখন অনেক জায়গায় আমরা করাতে পারি, এইটা আমাদের জন্য একটা সুবিধা। কিন্তু সব পাকস্থলী ক্যান্সার এন্ডোস্কোপিতে আমরা আইডেন্টিফাই করতে পারি না। আমরা হয়তো তার আলসার বা গ্যাস্ট্রিকের অন্য কোনো প্রদাহ আমরা আইডেন্টিফাই করতে পারি। এই জন্য স্ক্রিনিং প্রোগ্রাম এই জন্যই কিন্তু সফল হয় না। আরেকটা কারণ, পাকস্থলী ক্যান্সারের মেইন চিকিৎসা কিন্তু সার্জারি। ডায়াগনোসিস করা যেরকম কষ্টকর, ঠিক সেরকম আর্লি পেশেন্ট আসে না বলে আমরা পরবর্তীতে আমরা কিন্তু সার্জারিতে গিয়ে কিন্তু তাদেরকে প্রপার সার্ভিসটা আমরা দিতে পারি না। এইটা হলো এই পাকস্থলী ক্যান্সারের লিমিটেশন। তারপরেও এখন কিন্তু উন্নত হয়েছে। আমরা চেষ্টা করি যে যখনই যদি তাকে আমরা সার্জিক্যাল ট্রিটমেন্টটা দিয়ে দিতে পারি, আমরা ধরে নিতে পারি যে না, ইনশাল্লাহ সে ভালো হয়ে যায়। কিন্তু যদি উপরের লেভেলে, পাকস্থলীর উপরের লেভেলে যদি ক্যান্সার হয়, তখন কিন্তু আমরা সার্জারিতে না গিয়ে আগে চেষ্টা করি আমরা তাকে কেমোথেরাপি দিয়ে, মানে আগে অপারেশনের আগে থেরাপি দিয়ে তাকে কন্ট্রোল করে আমরা কিন্তু পাকস্থলীর ক্যান্সারকে এই চিকিৎসাটা নতুন প্রটোকলের মধ্যে কিন্তু এটা বেশ আমরা অনেক উপকার পাচ্ছি।
এই জায়গাটিতে আপনার কাছে জেনে নিতে চাই, যে আমার দর্শকদের আলোকিত করতে চাই স্যার, যে কোনো কোনো ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায় যে আপনারা বলেন যে না আপনাকে সার্জারিতেই যেতে হবে, হয়তো পরে অন্য কোনো থেরাপি লাগবে কিনা সেটি পরে বিবেচ্য বিষয়। কখনো কখনো আপনারা সার্জারিতে বা অপারেশন করবার পূর্বেই অন্য কোনো থেরাপির কথা বলে থাকেন। এই সিদ্ধান্তগুলো কিভাবে নিয়ে থাকেন সাধারণত? এটা অনেকগুলো ফ্যাক্টর জড়িত, এক একটা অর্গানের উপরে ডিপেন্ড করে। যেমন কলোরেক্টালের ক্যান্সারের বেলা যদি তার এই স্টেজের উপরে ডিপেন্ড করে, আর্লি স্টেজ হলে হয়তো অপারেশন করাটাই হবে ফার্স্ট টার্গেট। আর সবসময় এটা চেষ্টা করা হয় যাতে পেশেন্টের বেনিফিট হয়। কোনটায় পেশেন্টের বেনিফিট হবে? বেনিফিট দুইভাবে হয়, যাতে তার কমপ্লিট কিউর যাতে আমরা করতে পারি, অথবা তাকে আমরা ডিজিজ ফ্রি সার্ভাইভেল যদি ইমপ্রুভ করতে পারি, বা তার অন্যান্য কমপ্লিকেশন যাতে না হয়, তখনই আমরা কিন্তু আগে নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপিটা দিয়ে দিই। এটাকে বলে নিউ এনএসিটি, নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। তখন আমরা যেমন কলোরেক্টালের বেলা যদি তার লিম্ফ নোড অলরেডি যদি ইনভলভ থাকে বা লোকাল ইনভলভমেন্ট যদি থাকে, তখন আমরা সাধারণত এই কেমোথেরাপিটাই আগে দিই। ঠিক ব্রেস্ট ক্যান্সারের বেলা সার্জারি হচ্ছে মেইন ট্রিটমেন্ট, বাট আমরা এখন যুগ এগিয়েছে, অনেক রিসেপ্টর স্ট্যাটাস আমরা অ্যানালাইসিস করছি। যেমন আমরা একটা ট্রিপল নেগেটিভ কেস যদি আমরা পাই, তাহলে এদেরকে নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপিটা আগে দেওয়াটাই ভালো। কারণ তার যদি লুক্কায়িত কোনো ক্যান্সারের অবস্থা যদি থাকে, তাহলে আমরা পেশেন্টদেরকে বেনিফিটটা একটু এক্সট্রা দিতে পারি। আরেকটা হলো যে আমাদের দেশে তো ক্যান্সারের পেশেন্টগুলো দেরিতে আসে, যখন অনেক সময় সার্জারি করা যায় না, তখন আমরা ওই কেমোথেরাপিটা আগে দিতে বলি। তাকে সার্জারির উপযুক্ত যদি আমরা করতে পারি, তাহলে আমরা কিন্তু এই সার্জারিটা তখন করা যায়। যদি এই কেমোথেরাপিটা রেসপন্স করে, তাহলে আমরা দিতে পারি। অন্যান্য ক্যান্সারের বেলাও একই। যেমন অনেক সময় অরাল ক্যান্সার অ্যাডভান্স যদি নিয়ে আসে আমাদের কাছে, আমরা তাকে আদার প্রিকশন নিয়ে আমরা কিন্তু কেমোথেরাপিগুলো আগে দিই, এই আশায় যাতে সে তার ট্রিটমেন্টের বেনিফিটটা যেন বেশি পায় এবং তার যাতে ডিজিজ ফ্রি সার্ভাইভেলটা ইমপ্রুভ করে, আমরা যাতে তাকে অপারেশন করে একটা ভালো একটা লাইফস্টাইল আমরা দিতে পারি। এই বিভিন্ন কাজের জন্য কিন্তু আমরা প্রথমেই নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি অনেক সময় আমরা সাজেস্ট করি, এবং এটাই কিন্তু এখন সারা ওয়ার্ল্ডে কিন্তু অনেক স্ট্যান্ডার্ড। আপনি বলছিলেন যে স্টেজের কথা, তো হয়তো কোনো রোগীর কোনো একটি অঙ্গে ক্যান্সার নির্ধারিত হয়েছে বা নিশ্চিত হওয়া গিয়েছে যে ক্যান্সার হয়েছে। ক্যান্সার নিশ্চিত হওয়ার জন্য কি আমরা বিভিন্ন ধরনের, আমি সাধারণ মানুষের ভাষায় জানতে চাইছি, যে কিছু ধরনের ছবি তোলা যায়, চেস্ট এক্সরে, আলট্রাসাউন্ড, এগুলো দিয়ে কি নিশ্চিত হওয়া যায়, নাকি ক্যান্সার নিশ্চিত হবার জন্য আপনারা সেখান থেকে কোনো টিস্যু নিয়ে নিশ্চিত হতে চান? প্রাথমিকভাবে কিন্তু পেশেন্টের হিস্ট্রি এক্সামিনেশন ইজ সাফিসিয়েন্ট, যে এটা একজন চিকিৎসকের কাছে যে তার এটা টিউমার, এটা খারাপ না ভালো টিউমার, যেটাকে খারাপ টিউমার যেটাকে আমরা ক্যান্সার বলি। কিন্তু নিশ্চিত হওয়ার জন্য এখন তো অনেক ইমপ্রুভ করেছে, আমরা বিভিন্ন রকম ইমেজিং, যে এমআরআই, সিটি স্ক্যান, ইভেন এক্সরে করে আমরা আইডেন্টিফাই করি। কিন্তু একদম কনফার্ম করার জন্য টিস্যু ডায়াগনোসিস ম্যান্ডেটরি, কারণ টিস্যু ডায়াগনোসিস ছাড়া আমরা এই যে বললাম একটু আগে যে থেরাপি তো আমরা স্টার্ট করতে পারি না, এবং টিস্যু ডায়াগনোসিস ছাড়া আমরা একটা অঙ্গ ফেলেও দিতে পারি না, বা টিস্যু ডায়াগনোসিস ছাড়া এটা যে কোন ধরনের ক্যান্সার এটাও আমরা আইডেন্টিফাই করতে পারি না। অর্থাৎ ছবি দেখে ইমেজিংয়ে যাই, যখন সন্দেহ হয়তো জোরদার হতে পারে, তবে নিশ্চিত করতে গেলে সেখান থেকে কোষ নিয়ে পরীক্ষা করা না। অনেক ধন্যবাদ স্যার। একজন দর্শকের প্রশ্ন রয়েছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ফরহাদ কেরানীগঞ্জ থেকে বলছিলাম। জি, আমার মার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, কিন্তু অপারেশন হয়েছে, চিকিৎসা হয়েছে, কেমো দেওয়া হয়েছে। আনুমানিক আপনার কেমো শেষ হয়েছে 5-6 মাস আগে। তো এখন আমার মার যে জায়গাটা অপারেশন করা হয়েছে, এটা মাঝে মাঝে এখনো ব্যথা করে, ওর ভিতরে বিলিক পায়। ঠিক আছে, এইটাই হচ্ছে সমস্যা, এর জন্য একটু আমি আতঙ্কিত আছি। না, আপনাকে ধন্যবাদ। আপনি খুব সুন্দর বলেছেন। আপনার মা তো আল্লাহর রহমতে ভালো আছেন, এইটা হলো সুসংবাদ। আর 2 নম্বর হলো যে ওখানে ব্যথা করে, যেহেতু কেমোথেরাপি নিয়েছেন, আপনি বলেছেন সামান্য ব্যথা একটু থাকতে পারে, এই ব্যথার ঔষধ আপনি খেতে, মানে আপনার মাকে দিতে পারেন।
কিন্তু আপনার উচিত হবে যে 5 মাস আগে কেমোথেরাপি কমপ্লিট হয়েছে, আপনি তো ফলো আপে যান একজন অনকোলজিস্ট বা একজন সার্জনের কাছে 3 মাস পর পর। তো আপনি ওখানে এই কথাগুলো যদি ওনার এই কমপ্লেন অনুযায়ী ওনাকে হয়তো কিছু ঔষধ দেওয়া যেতে পারে, আর ফলো আপে থাকতে হবে। এইটাই হলো আপনার প্রতি আমাদের উপদেশ। আপনার মার জন্য আমাদের শুভকামনা রইল। অনেক ধন্যবাদ স্যার। দর্শক আশা করি উত্তরটি পেয়ে গিয়েছেন। আমাদের আরও আলোচনা রয়েছে কিন্তু ক্যান্সার নিয়ে, সেই আলোচনাগুলো হবে বিরতির পর। বিরতি থেকে এসে আমরা আবার পুনরায় আলোচনা শুরু করব, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আজ আমরা কথা বলছি ক্যান্সার নিয়ে। আমাদের আলোচনা শুরু হয়েছিল করোনার পর কি ক্যান্সারের প্রকোপ বেড়েছে কিনা। আলোচনা সেখান থেকে অনেক দূর এগিয়েছে। আমাদের দেশে কোন কোন ধরনের ক্যান্সার বেশি পাওয়া যেয়ে থাকে, তার লক্ষণগুলো কি, কিভাবে চিকিৎসা করা হয়, সেই সম্পর্কে কিন্তু আমরা একটি ধারণা পাওয়ার চেষ্টা করছি। চলুন দর্শক, আলোচনায় ফিরে যাই। যে জায়গাটিতে আপনি বলছিলেন স্যার, যে ক্যান্সারের চিকিৎসাগুলো আসলে স্টেজের উপর নির্ভর করে এবং ক্যান্সার নিশ্চিত করবার জন্য কোষের নমুনা নিয়ে আসলে দেখতে হবে ক্যান্সার হয়েছে কিনা এবং কোন ধরনের ক্যান্সার। একই অঙ্গে নানা ধরনের ক্যান্সার হতে পারে। স্টেজিংয়ের বিষয়টি আসলে কখন করা হয়ে থাকে? আমরা যখনই একটা ক্যান্সার ধরা পড়ে তখন এটা কি খুব আর্লি ধরা পড়লো কি না, বা এটা ছড়িয়ে গেল কি না, সাইজ ইমপ্রুভ মানে বড় হলো কি না, এইগুলো হলো স্টেজিংয়ের বিভিন্ন পার্ট। এবং যে কোনো টিউমার যেটা ক্যান্সার আমরা বলি, এই ক্যান্সার কিন্তু একটা গ্ল্যান্ডে ছড়ায় প্রথম, অথবা রক্তনালীর মাধ্যমে কিন্তু অন্যান্য অঙ্গতে চলে যায়। এই জিনিসগুলোকে মেডিকেল সায়েন্সে এই বিভিন্ন পার্টে ভাগ করা হয়েছে। এটাই কিন্তু স্টেজিং। যেমন স্টেজ 1, 2, 3। কোনো 1 পেশেন্টকে যদি একদম ছড়িয়ে যায়, এটাকে আমরা বলি স্টেজ 4। অনেক সময় দেখা যায় যে ডিস্ট্যান্ট অর্গানের মধ্যে চলে যায়। এই যে স্টেজ 1, 2, 3, 4 বিভিন্ন অঙ্গের যে ক্যান্সার হয়, এই ক্যান্সারের বেলা, যেমন ব্রেস্ট ক্যান্সারের বেলা 1, 2 হচ্ছে আর্লি ব্রেস্ট ক্যান্সার। যেমন এই সময় যদি আমরা এই ক্যান্সারটাকে ডায়াগনোসিসটা করতে পারি, কোষ নিয়ে যদি আমাদের ডায়াগনোসিস কনফার্ম করতে পারি, তাহলে যেমন আমরা ব্রেস্ট ক্যান্সারের বেলা আমরা ব্রেস্টকে রেখে সার্জারিটা করতে পারবো, চিকিৎসাটা আমরা ওইভাবে করতে পারবো। পেশেন্টকে যেমন আমরা সার্ভিসটা দেব দুইভাবে, যে সে পেশেন্টটা ভালো হবে প্লাস তার অঙ্গটাও প্রিজার্ভ থাকবে। কিন্তু অ্যাডভান্স অবস্থায় যদি আসে, তখন অনেক সময় আমরা এই সার্ভিসটা দিতে পারি না। ঠিক অন্যান্য অঙ্গের বেলাও যদি এই ডিজিজটা যদি ছড়িয়ে যায়, তাহলে তো অ্যাডভান্স ক্যান্সার। এতে কিন্তু তার লংজিভিটিও কমে যায়, ডিজিজ ফ্রি সার্ভাইভাল যে রেটটা, এই রেটটা কমে যায়। আমরা বলি অ্যাডভান্স ক্যান্সারের বেলা আমরা যতই চিকিৎসা দিই, কিন্তু আমরা তাকে হয়তো সাময়িক একটা চিকিৎসা দেব, কিন্তু পুরোপুরি ভালো করার সেই চিকিৎসাটি দিতে পারবো না। এইটার জন্য দরকার আমাদের দেশে, সারা পৃথিবীতে আর্লি ডায়াগনোসিস। কিন্তু আমাদের দেশে এই ব্যাপারে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে আছি। আমরা কিন্তু আর্লি ডায়াগনোসিসের জন্য আমরা সেই সচেতনতা তৈরি করতে পারি নাই। আমাদের পেশেন্টরা কিন্তু প্রথম এটা ইগনোর করে। ম্যাক্সিমাম পেশেন্ট যারা সচেতন, ওনারা হয়তো আসেও কিন্তু অনেক সময় চিকিৎসার পাশাপাশি আবার অপচিকিৎসাও নেন, যেটা পাবলিকলি যদি বলি, কারণ এটা অনেক সময় আমাদের সচেতনতার অভাবের জন্যই হয়। আমরা যাতে এই অপচিকিৎসা না নিয়ে সঠিক জায়গায় যেন চিকিৎসাটা নিই, তাহলেই কিন্তু আর্লি ডায়াগনোসিস হলে আমরা কিন্তু এই সার্ভিসটা দিতে পারবো। কারণ বর্তমান গভর্নমেন্ট দেখেন 8টি ডিভিশনাল টাউনে কিন্তু এই ক্যান্সার সেন্টার, হৃদরোগ চিকিৎসা, কিডনির চিকিৎসা, পাশাপাশি ক্যান্সার সেন্টারও ওখানে ডেভেলপ করছেন। এবং প্রতিটা ডিস্ট্রিক্ট টাউনে এখন কিন্তু মেডিকেল কলেজ আছে। কলেজগুলোতে কিন্তু এই ক্যান্সারের চিকিৎসা, প্রাথমিক চিকিৎসার কিন্তু অনেক ডিস্ট্রিক্ট লেভেলে এবং মেডিকেল কলেজ লেভেলে কিন্তু হচ্ছে। এবং কমিউনিকেশন যেভাবে ডেভেলপ করেছে আমাদের দেশে, রেফারেল সিস্টেমের মাধ্যমে কিন্তু আমরা ঢাকা কেন্দ্রিক হোক বা বিভাগীয় সদর কেন্দ্রিক হোক, আমরা কিন্তু সেই সার্ভিসটা দিতে পারছি। কিন্তু আমাদের পেশেন্টরা যদি সচেতন হয়ে
আর্লি আমাদের কাছে কনসালটেশনের জন্য আসেন, অপচিকিৎসা না নিয়ে আমরা যদি এই কাজটুকু যদি করাতে পারি এবং তাদেরকে যদি সচেতন করে, তাহলে আমাদের 3টা লাভ হবে। একটা হলো পেশেন্টের লাভ হবে, আর্লি ডায়াগনোসিস হলো, তাদেরকে আমরা সঠিক চিকিৎসাটা দিতে পারলাম, আল্লাহর রহমতে তারা এই রোগ মুক্ত হলো, অথবা তারা রোগ হয়তো অ্যাডভান্স অবস্থায় আসলেও রোগ তার থাকবে, কিন্তু সে ডিজিজ ফ্রি সার্ভাইভাল সময়টা পাবে। আরেকটা যেটা সেটা হলো যে আমাদের দেশের এই যে অনেক স্বাস্থ্য খাতে অনেক বরাদ্দ থাকে, কিন্তু আমরা তারপরেও আমাদের দেশের তো আর্থিক সেই সক্ষমতা হয়তো আমাদের আছে, আমরা এখান থেকে আর্থিক সাশ্রয় করতে পারি। 3 নম্বর যেটা সেটা একটা সুস্থ জাতি, এই জাতি গঠনের জন্য এক সুস্থতা তো দরকার, আমরা একটা সুস্থ জনবল উপহার দিতে পারলাম। এই 3টা জিনিস যদি আমরা চিন্তা করি, তাহলে ক্যান্সার এমন একটা রোগ, এটা আসলে মরণ ব্যাধি। আমি আগেই বলেছি যে 1/3 পুরোপুরি ভালো হয়ে যায়, 1/3 মৃত্যুর দিকে এগিয়ে যায়, আর বাকি 1/3 আমরা চিকিৎসা দিয়ে তাদেরকে আমরা একটা সুস্থ লাইফস্টাইল দিতে পারি, হয়তো রোগটা মুক্ত হলো না। এইটা যদি আমরা চিন্তা করে দেখি, তাহলে আমাদের দেশে এটা একটা বৈপ্লবিক পরিবর্তন দরকার। জি, এই জায়গাটিতে একটি সময় পর্যন্ত তো একটি ট্রেন্ড ছিল যে আমাদের দেশে কারোর ক্যান্সার নির্ণয় হলে তিনি হয়তো দেশের বাইরে কোথাও চলে যেতেন। পরিস্থিতি কতটুকু পরিবর্তন হয়েছে এবং চিকিৎসার সেবার জায়গা থেকে আমরা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে কোন অবস্থানে রয়েছি? আমি বলবো যে আমাদের দেশে ক্যান্সারের চিকিৎসা অনেক দূরে গিয়েছে এবং আমরা আন্তর্জাতিক মানের চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি এবং দিচ্ছি। করোনার সময় তো কোনো পেশেন্ট দেশের বাইরে যায় নাই, তো এই চিকিৎসাটা তো আমরাই করেছি। তা আমি বলবো যে এখানে দুটো জিনিস কাজ করবে। একটা হলো আমাদের মাইন্ড সেট আপ যদি থাকে, হ্যাঁ বিদেশ গিয়ে চিকিৎসা নেওয়া, যারা চিকিৎসা বিদেশ গিয়ে নেবেন তারা নিতে পারবেন। হ্যাঁ, আমাদের হয়তো অনেক লিমিটেশন আছে, লিমিটেশনের মধ্যে আমরা মিনিমাম রিসোর্সের মধ্যে আমরা ম্যাক্সিমাম বেনিফিট দিচ্ছি পেশেন্টদেরকে, এটা আমি জোর দিয়েই বলবো। কারণ হলো আমরা তো চেষ্টা করবো প্রথম আমাদের দেশেই চিকিৎসা নিতে, কিন্তু আমাদের দেশে চিকিৎসা, হ্যাঁ কিছু কিছু লিমিটেশন আছে কোনো ক্যান্সারের, এই চিকিৎসাগুলো আমরা হয়তো পুরোপুরিভাবে দিতে পারি না, এটা আমাদের লিমিটেশন। এইসব সারা ওয়ার্ল্ডে এই লিমিটেশন আছে, অনেক কিছু আবিষ্কার হচ্ছে, ওনারা হয়তো আরও আধুনিক চিকিৎসা দিচ্ছেন, কিন্তু আমরা আমাদের দেশে কিন্তু এই আধুনিক চিকিৎসাগুলো কিন্তু আমরা আমাদের বিশেষ করে ঢাকা কেন্দ্রিক এই চিকিৎসা, ঢাকা বা ডিভিশনাল টাউন কেন্দ্রিক এই চিকিৎসাগুলো কিন্তু আমরা দিচ্ছি। কিছু পেশেন্ট যাবে বিদেশি, কারণ এটা আপনি আটকাতে পারবো না। আমি সবসময় করোনার সময় তো আমরাই চিকিৎসা করেছি, আমাদের দেশের মানুষকে আমরা সার্ভিস দিয়েছি, সেবা দিয়েছি। করোনার পরে আমি এই জিনিসটা সবসময় প্রতিটা সেমিনার সিম্পোজিয়ামে বলেছি যে আরেকটা কারণ জড়িত, সেটা হলো আমার কোনো পেশেন্টের ক্যান্সার হয়েছে, আমরা যেন এটা ফ্লাশ না করি, কারণ পেশেন্টের রাইট এটা কনফিডেন্সিয়ালিটিটা মেনটেন করা, এই গোপনীয়তা রক্ষা করা কিন্তু আমাদের দায়িত্ব সবার, আমাদের সাংবাদিক ভাইদের বা আমাদের অথবা আমাদের আত্মীয় স্বজনেরও। কারণ ওনারা যদি এই দেশে চিকিৎসা করেন, যে সবাই জেনে যাবে ওনাদের ভয় হলো এটা। অনেক সময় দেখা যায় যে এই ভয়ের জন্য ওনারা আবার কেউ বিদেশে গিয়ে চিকিৎসা নেন। কারণ আমি যেহেতু এই ডিল করছি এই জিনিসগুলো, এই জন্য এটাকে একটু বেশি গুরুত্ব দিলাম। আমি কিন্তু করোনার পরে সবাইকে বলি যে আসুন আমরা একটু কনফিডেন্সিয়ালিটি মেনটেন করি, কারণ যে ক্যান্সার পেশেন্ট, যে পেশেন্টকে আমরা সার্ভিস দিব, এই ক্যান্সার পেশেন্ট তো এই আমাদের দেশেই তো থাকবেন, ওনারা তো তাদের প্রফেশনে থাকবে, ওনাকে যেন কেউ মানসিকভাবে যেন এই জায়গাটিতেও রোগীকে কমফোর্টে রাখার চেষ্টা করতে হবে। অনেক ধন্যবাদ স্যার, এত ব্যস্ততার ভিতরে আপনি সময় দিয়েছেন এবং ক্যান্সারের মতো একটি জটিল রোগ নিয়ে আমাদের সহজ করে সাবলীলভাবে আমাদের দর্শকদের আলোকিত করেছেন। আপনার প্রতি কৃতজ্ঞতা থাকলো। সবাইকে ধন্যবাদ, দর্শক বন্ধুকে ধন্যবাদ, আর নেক্সাস টেলিভিশনকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আজ কথা হলো ক্যান্সার নিয়ে, সামনের দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।